বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে লেকচার 8-এ আমি তোমাদের সাথে আলোচনা করব গোলাকার পরিবাহীর বিভব এবং গোলাকার পরিবাহীর তড়িৎচুম্বকীয় যে প্রাবল্য হয়, অর্থাৎ স্থির তাড়িতিক যে প্রাবল্য, সেই প্রাবল্য নিয়ে আমরা মূলত আলোচনা করব। প্রথমে আসো জেনে নেওয়া যাক গোলাকার পরিবাহীর বিভব কেমন হবে। আমরা একটা গোলাকার পরিবাহী বিবেচনা করি যেটার ব্যাসার্ধ আর বা আর নট ধরলাম। গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ আর নট, এই ভেতরটা ফাঁকা থাকতে পারে, অর্থাৎ একটা ফাঁপা একটা গোলক, শুধুমাত্র তার বাইরের বলয়টা আছে, ভেতরে ফাঁপা। এর মধ্যে এটা কোনো ধাতব গোলক হতে পারে, এর মধ্যে আমরা কিছু চার্জ দিয়ে দিলাম, যেমন ধরো প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে সেই চার্জটা গোলকের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে, আমরা এখন চাইব যে এই ছড়িয়ে পড়া গোলকের পৃষ্ঠে যে চার্জ, সেই চার্জের জন্য এর পৃষ্ঠের বিভব কেমন হবে বা এর বাইরের বিন্দুর বিভব কেমন হবে, একই সাথে তড়িৎ প্রাবল্য কেমন হবে, সেটাও আমরা হিসাব করব। এই বিভব হিসাব করার জন্য আমাদের যেটা করতে হবে, যে ধনাত্মক আধানগুলো থেকে যে বলরেখা যায়, সেগুলো আমাকে প্রথমে একটু বিবেচনা করতে হবে। বলরেখাগুলো আমরা বাইরের দিকে নিতে পারি এরকম করে। আমরা জানি ধনাত্মক চার্জ থেকে বলরেখা বাইরের দিকে বিবেচনা করতে হয়, লম্বভাবে সেটা বাইরের দিকে বের হয়ে যায়। এখন যদি এই বলরেখাগুলো আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে সব কিন্তু কেন্দ্রে মিলিত হবে, কেননা প্রত্যেকটা বলরেখায় অঙ্কন করা হয়েছে পৃষ্ঠের সাথে লম্ব বরাবর। আমার আঁকাতে একটু 19-20 হতে পারে, কিন্তু থিওরিটিক্যাল কথা হলো যেটা পৃষ্ঠের সাথে লম্ব বরাবর নির্গত হচ্ছে। কাজে সবগুলোকে যদি পিছন দিকে বর্ধিত করি, মনে হবে যেন সবগুলো এই কেন্দ্র থেকেই বলরেখা ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই গোলকটাকে আমরা এমনভাবে কল্পনা করতে পারি যেন সমস্ত আধান, অর্থাৎ এই প্লাস কিউ পরিমাণ আধান কোথায় আছে, এর সেন্টারে আছে, এবং এইখান থেকেই বলরেখাগুলো ছড়িয়ে পড়ছে। আমরা এইভাবে বিবেচনা করতে পারি। তার মানে গোলকের পৃষ্ঠে চার্জ থাকার অর্থ যা দাঁড়াচ্ছে, বা তড়িৎ ক্ষেত্রের প্যাটার্ন যা দাঁড়াচ্ছে, ঠিক ওই গোলকের কেন্দ্রে সমস্ত আধান কিউ পরিমাণ আধান থাকার অর্থ তাই দাঁড়াচ্ছে, তার আশেপাশে ছড়িয়ে পড়া তড়িৎ ক্ষেত্রের যে প্যাটার্ন, সেটাও সেম থাকছে, একই রকম থাকছে। কাজে এটা খুব সহজেই আমরা পৃষ্ঠের চার্জকে কেন্দ্রে বিবেচনা করতে পারি। এখন এর পৃষ্ঠের এই গোলকের যেহেতু ব্যাসার্ধ আর নট, কাজে পৃষ্ঠের কোনো একটা বিন্দুর দূরত্ব হবে আর নট, পৃষ্ঠের যে কোনো বিন্দুর দূরত্ব হবে আর নট। তাহলে সমস্ত আধানকে যদি আমরা এখানে কিউ বিন্দুতে বিবেচনা করি, আর আর নট দূরের কোনো বিন্দুতে যদি আমরা বিভব বিবেচনা করতে চাই, তাহলে যে সমীকরণ আমরা ইতিমধ্যে জেনেছি, যে নির্দিষ্ট বিন্দু আধান থেকে আর দূরত্বের বিভবের রাশিমালা, সেটাই আমরা এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এখানকার জন্য বিভবের রাশিমালা আমরা দাঁড়াবো তাহলে 1/4πε0 কিউ বাই আর, ঠিক আছে, কিউ বাই আর, এটাই হবে এই বিন্দু রাশিমালা। তাহলে যেহেতু এটা আর নট বলেছি, তাহলে এখানে আমরা দূরত্বের জায়গায় আর নট বসিয়ে দিব। প্লাস কিউ চার্জ এখানে আছে, কিছু না লিখলে সেটা প্লাস বোঝাচ্ছে। তা আমরা পেয়ে গেলাম যে ওই আর নট দূরের যে কোনো বিন্দুর জন্য আমরা বিভবের রাশিমালা পেয়ে গেলাম। এটাই হচ্ছে এই গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুর বিভবের রাশিমালা। সমস্ত আধানকে কেন্দ্রে বিবেচনা করলে তার পৃষ্ঠের বিভব যা হবে, তার অ্যাকচুয়ালি পৃষ্ঠের বিভবের রাশিমালাও তাই হবে। এখন ভেতরের কোনো বিন্দুতে, অর্থাৎ এই গোলকের ভেতরের কোনো বিন্দুতে বিভবের মান কেমন হবে, সেটা জানার জন্য আমাদের আগে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু এর ভেতরে কোনো বলরেখা নেই। যদি বলরেখা অ্যাকচুয়ালি না থাকে, তাহলে যেটা আমরা করতে পারি যে এখানে অ্যাকচুয়ালি বলরেখা নাই, মানে তড়িৎ প্রাবল্য কত, এখানে 0। কিন্তু আমরা চাচ্ছি এর ভেতরের কোনো বিন্দুর বিভব বের করতে। পৃষ্ঠের বিভব আমাদের জানা হয়ে গেছে। সাপোজ পৃষ্ঠের বিভব হচ্ছে ভি নট, আমরা নাম দিলাম এটার ভি নট, এবং এটাকে আমরা বক্স করে ফেললাম। এটা গোলাকার পরিবাহীর পৃষ্ঠের বিভবের রাশিমালা। সেক্ষেত্রে পৃষ্ঠের
গোলাকার পরিবাহকের ব্যাসার্ধ যা হবে আর নট হলে এটাকে ভি নট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি। তোমরা চাইলে এটা জাস্ট ভি সমান এটা আর লিখতে পারো, ব্যাসার্ধ আর ধরে নিলে ভি হতে পারে, ধরার উপর ডিপেন্ড করছে। এখন ভেতরের কোনো বিন্দুর বিভব যদি ভি হয় আর এই পৃষ্ঠের কোনো বিন্দুর বিভব যদি ভি নট হয়, তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্যকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যেহেতু এটা কাছের বিন্দু, কাজে আমরা লিখতে পারি যে এটার নাম দিলাম ধরে নাও একটা বিন্দু, সাপোজ এটা পি এবং এটা কিউ। তাহলে পি ও কিউ বিন্দুর বিভব পার্থক্য ডেল্টা ভি সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ভি নট। এখন আমরা জানি যে ভি এবং ই এর মধ্যে সম্পর্ক হলো ভি সমান ই আর, বা ই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে এই রিলেশন থেকে আমরা দেখাতে পারি ভি সমান ই আর বা ডেল্টা ভি সমান ই আর। কাজে ভি মাইনাস ভি নট সমান আমরা দেখাতে পারি ই আর। এবং গোলকের অভ্যন্তরে যেহেতু আমরা পাচ্ছি বলরেখা নেই, কাজে তড়িৎ প্রাবল্যের মান 0, কাজে এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা দেখাতে পাচ্ছি যে ভি সমান কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি ভি নট। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। গোলকের এরকম একটি ফাঁপা গোলকের ভেতরের কোনো একটা বিন্দুর বিভব, সেটা যে কোনো বিন্দুর হোক না কেন, ভেতরের যে কোনো বিন্দুর বিভব হবে তার পৃষ্ঠের বিভব যা ছিল সেটাই। অর্থাৎ এই একই রাশিমালা আমরা কোনো ভেতরের অভ্যন্তরের কোনো বিন্দুর জন্য নিব। তাহলে আমাদের প্রাবল্যের রাশিমালাটা কি দাঁড়াচ্ছে? প্রাবল্যের রাশিমালা গোলকের পৃষ্ঠের জন্য হচ্ছে, ভেতরের জন্য হচ্ছে 0, আর পৃষ্ঠে প্রাবল্য কত? কিন্তু পৃষ্ঠে প্রাবল্য দাঁড়াবে সেখানে আমরা বিবেচনা করবো এটার মতো দূরত্ব হচ্ছে আর নট, কাজে ই সমান লেখা যাবে 1/4πε0 কিউ বাই আর নট স্কোয়ার, এখানে স্কোয়ারটা চলে আসবে। কাজে গোলাকার পরিবাহকের পৃষ্ঠের বিভবের মান জানলাম, গোলাকার পৃষ্ঠের প্রাবল্যের মান জানলাম, ই সমান 1। তাহলে এই দুটো রাশিমালাকে আমরা মাথায় রেখে আমরা একটা লেখচিত্রের সাহায্যে পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। লেখচিত্রের সাহায্যে যদি এখন দেখাই, তাহলে আমাদের গোলকটা ছিল এরকম, যার ব্যাসার্ধ ছিল আর নট, এবং দূরের একটা বিন্দু আমরা নেই, সেই বিন্দুর দূরত্বকে আমরা বলছি সাপোজ R1। গোলকের বাইরের কোনো বিন্দু, গোলকের ভেতরের কোনো বিন্দু আমরা নিচ্ছি, যদি এই দূরত্বটা বিবেচনা করি তাহলে সেখানে কেন্দ্র থেকে অবশ্যই একই লাইনের উপরে থাকবে, এখানে এটার নাম দিলাম R2। তাহলে আমরা যদি প্রথমে এই আর অর্থাৎ দূরত্ব সাপেক্ষে, কেন্দ্র থেকে দূরত্ব আর সাপেক্ষে যদি এর বিভবকে বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে এর ব্যাসার্ধের মান যেটা অর্থাৎ আর নট, সেই আর নট পর্যন্ত বিভবের মান তার পৃষ্ঠের বিভবের সমান হয়। ধরে নিই পৃষ্ঠের বিভব অর্থাৎ এই ব্যাসার্ধের উপরের কোনো বিন্দুতে বিভব, এর মান আমরা পাচ্ছি ভি, এখানে বিভব ভি, আর এটাকে দিতে পারি ভি নট, যেটা আমরা এর আগের চিত্রে যেটা ধরেছিলাম ভি নট। তাহলে পৃথিবী গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভবের মান তার পৃষ্ঠের বিভবের সমান হয়, এবং সেটা আর নটে হয়, যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম। কাজেই এর ভেতরের কোনো বিন্দুর জন্য যেটা হতে পারে যেরকম R2, তার জন্য বিভবের মানও সেম হবে। এরকম এর ভেতরের যে কোনো বিন্দুর জন্য বিভবের মান একই হবে, সেটা হবে ভি নট এর সমান। কিন্তু এর বাইরে যখন যাব তখন কিন্তু এটা ব্যস্তানুপাতে হ্রাস পাবে, অর্থাৎ সেটা হয়ে যাবে তখন এইরকম, কেননা ভি ইজ প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ বিভবের মান দূরত্বের ব্যস্তানুপাতিক, এই কারণে এটা হ্রাস পাচ্ছে। এবং ব্যস্তানুপাতের ফাংশন তোমরা যদি জেনে থাকো উচ্চতর গণিতে, তাহলে সেখানে দেখবা যে ব্যস্তানুপাতের ফাংশন y = fx = 1/x এর গ্রাফ যেরকম হয়, এটা সেই প্যাটার্নেই যাচ্ছে। এখন যদি আমরা তীব্রতার কথা বলি তাহলে কেমন হবে? তীব্রতার ব্যাপারটা যদি আমরা এখানেই দেই, একইভাবে যদি আমরা তীব্রতা ই কে রিপ্রেজেন্ট করি এদিকে দূরত্ব আর, তাহলে আর নট পর্যন্ত মানে ব্যাসার্ধের ভেতরের যে কোনো বিন্দুর জন্য আমরা কি বললাম, প্রাবল্যের মান 0 হয়। অর্থাৎ এই পর্যন্ত প্রাবল্যের মান আমাদের থাকবেই না,
পৃষ্ঠের মধ্যে থাকবে, পৃষ্ঠের জন্য রাশিমালাটা এইটা, কিন্তু পৃষ্ঠের ভেতরের কোনো বিন্দুর জন্য প্রাবল্যের কোনো রাশিমালাই নাই, জিরো। কাজে এই যে কোনো বিন্দুর জন্য মান জিরো হবে, কাজে শুরুটাই হবে এখান থেকে, এর ভেতরে কোনো আমরা মান পাবো না। এরপরে যদি আমি বিন্দু থেকে যদি বাইরের কোনো বিন্দুতে, সাপোজ এটা ধরে নাও R1 ছিল, তাহলে এখানে যদি R1 এর জন্য আমরা কোনো জায়গায় এর মান বের করতে চাই, তীব্রতার মান বা প্রাবল্যের মান, তাহলে কি হবে, এটা এই রকম হবে, এটাও এরকম দ্রুত হ্রাস পাচ্ছে, এটার তুলনায় দ্রুত হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে যে বক্রতা তার থেকে এই বক্রতাটা বেশি, এইখানে হঠাৎ করে বেঁকে যাওয়ার পরিমাণটা বেশি, কারণ এটা বর্গের ব্যস্তানুপাতিক, এখানে একটা পাওয়ার 2 আছে, এখানে 1, এই এটা যত ধীরে ধীরে এটা কমবে, এটা দ্রুত কমবে তার তুলনায়, কিন্তু এই প্যাটার্নটা ঠিক থাকবে। কাজে এখানে এর জন্য কোনো মান পেলাম না, এই মানটা হচ্ছে 0, এবং তারপরে এটা এইভাবে চলতে থাকে। তাহলে এই ছিল বিভব এবং প্রাবল্যের রাশিমালা কোনো গোলাকার পরিবাহকের জন্য, এবং তাদের পৃষ্ঠের বিভব এবং প্রাবল্যের বিভব কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখে নিলাম। এখন এখান থেকে যেরকম একটা ম্যাথ যদি আসে, এরকম যেরকম একটা গোলাকার পরিবাহকের কথা বললো, যার ব্যাসার্ধ বলে দিল হচ্ছে, ব্যাসার্ধ গোলাকার পরিবাহকের ব্যাসার্ধ ধরে নাও 0.5 মিটার, এবং বলল যে এর গোলকের অভ্যন্তরে কোনো বিন্দু, অর্থাৎ আমরা এখানে যেরকম R2 ধরলাম, তাহলে R2 এর মান বলে দিল 0.1 মিটার, এইটার জন্য বিভবের মান কত হবে, তীব্রতার মান কত হবে, এটা বের করতে বলল। আবার বলল যে এর বাইরের কোনো বিন্দুতে, যেটাকে আমরা R1 বলতে পারি, বা R1 R2 ধরে নেওয়াটা একটা ইচ্ছাধীন ব্যাপার, এর বাইরের কোনো একটা বিন্দু সাপোজ 1 মিটার, এইখানকার জন্য বিভবের মান কত হচ্ছে আর প্রাবল্যের মানই বা কত হচ্ছে, যদি এটা বের করতে বলে তাহলে আমরা এটা কি করে দেখাবো। তো অ্যাকচুয়ালি এর গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা হবে ওই গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুর জন্য বিভবের রাশিমালার সমান, সেই কথাটা বলে নিয়ে তারপরে আমরা বলবো যে বিভব V0, যেটা পৃষ্ঠের বিভব 1/4 পাই এপসিলন নট Q/R, বা R0, ব্যাসার্ধের জন্য আমরা এটাকে R0 বলতে পারি, R0 বা R যেটাই বলি না কেন। তাহলে এইখানে মান বসিয়ে Q এর মান অবশ্যই দেওয়া থাকবে, উদ্দীপকে Q এর মান দেওয়া থাকবে, তাহলে এই মানটা যে দেওয়া থাকবে, ধরে নাও সেটা Q এর মান Q ধরলাম, তাহলে এইভাবে একটা রাশিমালা বের করলাম, এবং এটাই কার মান হবে, এটাই ওই R2 এর জন্য যে বিভব, সেই বিভবের মান R2 এর জন্য যেটা হয় সেটার জন্য সেম থাকবে। কাজে এটা বের করে নিয়ে ব্যাখ্যা দিয়ে বলতে হবে লিখে, যে যেহেতু আমরা জানি গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুর বিভব গোলকের পৃষ্ঠের বিভবের সমান হয়, সুতরাং এই 0.1 মিটার দূরত্বের কোনো বিন্দুর বিভব এই V0 এর সমান হবে। হয়ে গেল, তাহলে বিভবের মান পেয়ে গেলাম, যেটা কিনা পৃষ্ঠের মানের সমান। তীব্রতার মান কত হবে, তাহলে অভ্যন্তরে যেহেতু বদরেখা নেই, কাজেই তীব্রতার মান হবে 0, কাজে এখান থেকে বলতে পারি E এর মান হচ্ছে আমাদের 0। এখন গোলকের বাইরে যদি V হয়, বা V আমরা প্রাইম যদি বলি, বা এখানে গোলকের ব্যাসার্ধ বাইরে V1 বলেছি, তাহলে V1 যদি হয় তাহলে 1/4 পাই এপসিলন নট Q/R1 এর মান যা তাই বসিয়ে দিব, এবং যা রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমাদের গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুর জন্য বিভবের রাশিমালা, বিভবের মান পেয়ে গেলাম। তাহলে এটাও পেয়ে গেলাম। এখন থাকলো বাইরে E এর মান কত হবে, তাহলে সে যদি E1 বলি তাহলে 1/4 পাই এপসিলন নট Q/R1 স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার করে দিলে যা মান পাবো সেটাই হয়ে যাবে তখন গোলকের বাইরের কোনো বিন্দুর জন্য প্রাবল্যের মান। তাহলে এই ধরনের প্রবলেমে ভেতরের কোনো বিন্দুর জন্য আসলে ক্যালকুলেশন নেই, ভেতরের কোনো বিন্দু বললে সেই হিসাবটা হবে মূলত ব্যাসার্ধকে ধরে যে হিসাব পাওয়া যায় বিভবের জন্য সেটাই, আর প্রাবল্যের মান হবে ভিতরের জন্য 0। ব্যাস এতটুকু মনে রাখলে এই টাইপের কোশ্চেনের আনসার করতে পারবা। এখন আমরা দেখি গোলাকার পরিবাহকতে আলোচনা শেষ, আমরা এখন আলোচনা করব তড়িৎ দ্বিপল নিয়ে। তড়িৎ দ্বিপল কি? দ্বিপল বা ডাইপোল। তড়িৎ দ্বিপল বা তড়িৎ দ্বিমেরু দুটোই বলা যেতে পারে, বাংলায় দ্বিমেরু বা দ্বিপল। দ্বিপল কথাটা আসছে ডাইপোল থেকে। এটা কি? এটা মূলত হচ্ছে দুটো সমপরিমাণ চার্জ, ধরে নাও একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ,
দুটোরই মান সমান, দুটো বিন্দুর নাম দিলাম, এটাও চার্জ কিউ, এটাও চার্জ কিউ, কিন্তু এটা নেগেটিভ, এটা পজিটিভ। অর্থাৎ এক জোড়া চার্জ মানের বিবেচনায় সমান কিন্তু চিহ্নের বিবেচনায় বিপরীত। এরকম দুটো চার্জ যদি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি সিস্টেম কল্পনা করা হয়, তবে সেই সিস্টেমটাকে আমরা বলবো তড়িৎ দ্বিপল। পানির অণু, অ্যামোনিয়ার অণু এই তড়িৎ দ্বিপলের উদাহরণ বলা যেতে পারে। তাহলে আমরা এদের সংযোজক একটা রেখা নেই এবং তার ঠিক একটা মধ্যবিন্দু বিবেচনা করতে পারি, যে মধ্যবিন্দু এই পুরো সিস্টেমটা বা তড়িৎ দ্বিপলের রেফারেন্স বিন্দু হিসেবে বিবেচিত হবে। এখন এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব যেটা হবে সেটাকে আমরা বলবো 2L। অর্থাৎ যেন এখান থেকে মধ্যবিন্দু থেকে একটা আধানের দূরত্ব L এবং মধ্যবিন্দু থেকে আরেকটা আধানের দূরত্ব L, তাহলে মোট দূরত্ব হচ্ছে 2L। তাহলে এটা সবসময় 2L ধরতে হয়, কারণ তার রেফারেন্স পয়েন্টে ঠিক মাঝখানে মধ্যবিন্দু নিতে হয়। কাজেই প্রত্যেকটা চার্জের দূরত্ব আলাদা আলাদা বলতে পারি। আমি ইচ্ছা করলে এটা ডিও বলতে পারতাম, এটা ডি, এটা ডি, 2D। আচ্ছা, এখন আসি যে এই তড়িৎ দ্বিপলের সংজ্ঞাটা কি পেয়ে গেলাম, যে দুটো সমপরিমাণ চার্জ কিন্তু একটা আরেকটা যদি বিপরীত হয়ে কাছাকাছি অবস্থান করে তবে তাদেরকে একত্রে একটি সিস্টেম ধরা হয় এবং সেটাকে আমরা বলতে পারি তড়িৎ দ্বিপল বা ডাইপোল। এখন তড়িৎ দ্বিপলের প্রাবল্য মানে তার আশেপাশে তার ক্ষেত্রটা কতটুকু শক্তিশালী বা সে কতটুকু প্রভাব বিস্তার করছে, এটা বুঝে নেওয়ার জন্য আমাদের আরেকটা রাশির অবতারণা করতে হয়, যেটার নাম হচ্ছে দ্বিপল ভ্রামক। তড়িৎ দ্বিপল ভ্রামক বা শুধু দ্বিপল ভ্রামক। ডাইপোল মোমেন্ট। তো এটা সংজ্ঞায়িত করা হচ্ছে পি দ্বারা। পি সমান হচ্ছে এই তড়িৎ দ্বিপলের ভ্রামক বের করতে হলে তড়িৎ দ্বিপলের যে কোনো একটি চার্জের মান ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 2L ইনটু কিউ। যে কোনো একটি চার্জের মান নেব, চিহ্ন নিব না, মান, কারণ এখানে শুধুমাত্র আমরা দ্বিপল ভ্রামকের মান বের করছি। দ্বিপল ভ্রামক পি এর মান সমান 2L ইনটু কিউ, অর্থাৎ পি সমান দাঁড়াচ্ছে 2L কিউ। যদি একবারে লিখি, এটা দাঁড়াচ্ছে আমার দ্বিপল ভ্রামকের মান। এটা একটি ভেক্টর রাশি, কাজে তার মানও থাকবে, তার দিকও থাকবে। এখান থেকে আমরা তাহলে তার একক কি পেতে পারি? একক চার্জের একক হচ্ছে কুলম আর দূরত্বের একক মিটার, কাজে কুলম মিটার হচ্ছে এর একক। এর দিক কি হয়? পি ভেক্টর এর অর্থাৎ তড়িৎ দ্বিপলের দিক হয় নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে সংযোজক সরলরেখা বরাবর। নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান, অর্থাৎ এইখানে যদি আমরা দেখি তাহলে তার দিক হবে এই দিকে, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। দ্বিপল ভ্রামক আমরা সংজ্ঞা জানলাম, দ্বিপল ভ্রামকের দিক সম্পর্কিত ব্যাপারটা আমরা দেখলাম, একক জানলাম। এখন এই তড়িৎ দ্বিপল যদি ভেক্টর হয় তাহলে সেটা একটি ত্রিভুজ আকৃতির যদি আধান থাকে, ত্রিভুজ আকৃতির আধান না, ত্রিভুজ আকৃতির তিনটা আধান যদি থাকে ত্রিভুজের তিনটা কর্নারে, তবে সেক্ষেত্রে সেটা একটা মাত্র তড়িৎ দ্বিপলকে রিপ্রেজেন্ট করতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এরকম ধরনের আমাদের একটি ত্রিভুজের তিনটা মাথায় তিন ধরনের আধান আছে, এ বি সি, তিনটা বিন্দুতে। এইখানে ধরে নাও প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান, এটাও প্লাস কিউ আধান। তাহলে যদি বলে যে এই চিত্রের এই তিনটা আধানের জন্য তুল্য দ্বিপল ভ্রামক কত হবে, দ্বিপল ভ্রামকের মান কত হবে সেটা বের করো। সেই তুল্য দ্বিপল ভ্রামকের মান বের করতে হলে আমাদের জোড়া জোড়া, অর্থাৎ যেটা আমরা শিখলাম এরকম জোড়া জোড়া আধানকে বিবেচনা করে নিতে হবে আগে। প্রথমে আমরা বিবেচনা করব এই আধান এবং এই আধান। করা যাবে কি? না, যাবে না, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আমরা কি করব? তাহলে এই আধান আর এই আধান বিবেচনা করব, একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা পজিটিভ এবং নেগেটিভ আধান বিবেচনা করলাম, অর্থাৎ বিসি আমরা আগে তড়িৎ দ্বিপলকে বিবেচনা করছি। তাহলে দিক কোন দিকে হবে? এই দিকে, এটার নাম দিলাম হচ্ছে পি বিসি, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। তারপরে আমরা এই দুটো আধান বিবেচনা করব, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটাও একটা দ্বিপলের মতো আচরণ করবে এবং এরও দিক হবে ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। এটার নাম দিলাম পি সি এ। কাজেই এই দুটোর মান আমরা কি করে বের করব? এই সূত্র দিয়ে বের করব।
অর্থাৎ পিবিসি, এখানে অবশ্যই ত্রিভুজের বাহুগুলোর দূরত্বের মান দেওয়া থাকবে বা বাহুগুলোর মান দেওয়া থাকবে। এগুলো সবই যদি আমি আর ধরে নিই যে সমবাহু ত্রিভুজ এমন হতে পারে, তাহলে এই দুটোর মধ্যে যে তড়িৎ প্রাবল্যের মান সেটা যেটা তড়িৎ দ্বিপোল ভ্রামকের মান সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, যেটা পাচ্ছি 2L। 2L এর জায়গায় সেখানে সরাসরি আমরা কিউ ইন্টু আর লিখে দিচ্ছি, মানে 2Lটা এখানে আর ইন্টু যে কোনো একটা মান, আধানের মান। এখানে আধানের মান হচ্ছে জাস্ট কিউ, এখানে চিহ্ন বসাবো না, যে কোনো একটা আধানের মান বসাবো। এবং এটাই কিন্তু থাকবে আমাদের পিসি এর মান। মানের বিবেচনায় দুটাই সমান, কারণ দূরত্ব এখানেও যা ধরেছি এখানেও তাই ধরেছি। আধানের এখানে দুটার প্রত্যেকটির মান কিউ, এখানেও দুটো আধানের প্রত্যেকটার মান কিউ। তাহলে মানের বিবেচনা দুটো সমান হলো, কিন্তু তাহলে এদের তিনটার সম্মিলিত তুল্য দ্বিপোল ভ্রামকের মান কি হবে সেইটা বের করার জন্য আমরা এটাকে জাস্ট ভেক্টর যোগের মতো করে চিন্তা করব। অর্থাৎ এই দুটোকে আমরা সামান্তরিকে দুটো সন্নিহিত ভাবে বিবেচনা করে আমরা তাদের লব্ধি বিবেচনা করব। কাজে লব্ধি বা কর্ণ যেটা, সেটাই দাঁড়াবে আমার তুল্য তড়িৎ দ্বিপোল ভ্রামকের মান পি। তাহলে তোমরা জেনে ফেলছো বা এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছো যে এই জিনিসটা আমরা কিভাবে বের করব। যদি তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা তোমাদের অবশ্যই নিশ্চয়ই মাথায় আছে, কাজে এই সামান্তরিক সূত্রকে অ্যাপ্লাই করলে আমরা পি সমান কি লিখতে পারি? অর্থাৎ পি সমান হবে √, পিবিসি স্কোয়ার প্লাস 3CA স্কোয়ার প্লাস 2PBC PCA cos আলফা। এখন বলো তো এদের মধ্যবর্তী কোণটা কত হবে? আলফা। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আলফার মান কত হয়ে যাবে? 60 ডিগ্রি। এটা নিশ্চয়ই উদ্দীপকে উল্লেখ থাকবে সমবাহু ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে এখন প্রত্যেকটার মান বসিয়ে দিই আমরা, এই তুল্য দ্বিপোল ভ্রামকের মান পেয়ে যাচ্ছি। এবং এর দিক কোন দিকে হবে? এর দিক আমরা যে কোনো একটার সাপেক্ষে বের করতে পারি, থিটা। সেটাও বের হবে এরকম ট্যান থিটা সমান, যার সাথে কোণ তৈরি করছি সেই ভেক্টরটা নিচে আলাদা থাকবে, অর্থাৎ পিবিসি নিচে আলাদা থাকবে। এক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গেলটা দেখাই পিবিসি এর সাপেক্ষে, তাহলে সেই মানটাকে আমরা লিখতে পারি এখানে। বাকি থাকবে কে? বাকি থাকবে পিসিএ। কাজে পিসিএ সাইন আলফা উপরে থাকবে, নিচে প্লাস পিসিএ কজ আলফা নিচে থাকবে, এরকম। এখান থেকে আমরা থিটার মান বের করে দিতে পারি, অর্থাৎ সেটা হবে তড়িৎ দ্বিপোল ভ্রামকের দিক। তাহলে মান পেয়ে গেলাম, দিক পেয়ে গেলাম, তুল্য তড়িৎ দ্বিপোল ভ্রামকের মান আমাদের জানা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা টপিকে যাই। সেটা হচ্ছে যে এই তড়িৎ দ্বিপোল ভ্রামকের আশেপাশের কোনো বিন্দুতে বিভব এবং প্রাবল্যের মান কিভাবে বের করব। তাহলে প্রথমে আমরা বিবেচনা করব যে এরকম তড়িৎ দ্বিপোল ভ্রামক নিচ্ছি এবং তার সংযোজক রেখা, এটাকে তার অক্ষ বলা হয়। কাজে অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভবের রাশিমালা কি হবে এটা যদি বের করতে চাই, ধরে নাও এইখানে বের করতে চাই, এখানে এটার নাম দিলাম হচ্ছে আমাদের এম বিন্দু। এম বিন্দুতে আমরা প্রথমে তার প্রাবল্য বের করতে চাই। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস এল, আর রেফারেন্স পয়েন্ট হচ্ছে মধ্যবিন্দু। কাজে সেইখান থেকে দূরত্ব বিবেচনা করতে হয় অলওয়েজ। কাজে এটাকে আমরা এখান থেকে প্রথমে বিবেচনা করতে পারি, দূরত্বটা হচ্ছে আর। অর্থাৎ এম বিন্দুর দূরত্ব, এই দ্বিপোল থেকে দূরত্বটা কত? ওদের মধ্যবিন্দু থেকে দূরত্ব যা, তাই সেটা হচ্ছে আর। তাহলে আলাদা আলাদা করে আমরা দুটো চার্জের জন্য, চার্জের মান তো এখানে সেম, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই যা, এবং দ্বিপোল ভ্রামকের দিক হচ্ছে এইদিকে পি। তাহলে এই আলাদা আলাদা করে দুটো চার্জের জন্য আমরা এখানে প্রাবল্যের মান বের করব। সেক্ষেত্রে ধরে নাও প্রথমে এই চার্জ, এটার নাম দিতে পারি, এটার নাম দিতে পারি এ চার্জ, বা এটার নাম দিলাম এ, প্লাসটা এ আর মাইনাসটা হচ্ছে বি। এ চার্জ থেকে আমরা যদি এখানে প্রাবল্যের মান বের করতে চাই, তাহলে এখানে একটা ধনাত্মক আধান বিবেচনা করতে হবে। ধনাত্মক ধনাত্মক পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। সেটা কোন দিকে? বাইরের দিকে। তাহলে এই প্রাবল্যের মান দিলাম ই এ। তাহলে ই এ বের হলো, রাশিমালাতে পড়ে যাচ্ছি। আবার এইখানে ধনাত্মক আধান স্থাপন করে এই ঋণাত্মক আধান সাপেক্ষে এইখানকার প্রাবল্যের মান পাবো, এবং দিকটা কোন দিকে হবে? তারা পরস্পরকে আকর্ষণ করবে। কাজে সেই দিকটা হবে এই দিকে ইবি। এখন ই এ প্লাস ইবি,
ভেক্টর যোগ, যেহেতু একই রেখা বরাবর মধ্যবর্তী কোণ 180, কাজেই বড় থেকে ছোটটা বাদ হবে। এইভাবে আমরা বের করতে পারি। আমি যদি একটুখানি দেখাই যে ই এর রাশিমালা কি হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ই হবে 1/4 পাই এপসিলন নট, যদি শূন্য মাধ্যম বিবেচনা করি, পুরোটাই শূন্য মাধ্যমে আছে, তাহলে এপসিলন নট, শূন্য মাধ্যম না থাকলে এপসিলন ধরবো, এপসিলন বা এপসিলন সমান এপসিলন নট কে, যে কেটা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। যাই তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকলে সেটা আমরা ইউজ করতে পারবো, এটা এর আগে আলোচনা হয়েছে। এখন দূরত্বটা কি হবে, তাহলে কোথা থেকে নিচ্ছি, ই এ, মানে এ সাপেক্ষে দূরত্বটা, তাহলে এই দূরত্বটা কত, তাহলে আর থেকে যদি আমরা এই হাফ দূরত্বটা কত, এল, কাজে এটা যদি বাদ দিই তাহলে এটা পেয়ে গেলাম। অর্থাৎ এটা দাঁড়াবে কিউ ডিভাইডেড বাই, কারণ দুটো চার্জের মান সেম, কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল হোল স্কোয়ার। আর থেকে এল বাদ দিলে যা হয় সেটা হচ্ছে এ থেকে ওই বিন্দু এম বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম এইভাবে। আর ইবি এর মান কি দাঁড়াবে 1/4 পাই এপসিলন নট কিউ বাই, তাহলে এইখান থেকে দূরত্বটা কত, তাহলে আর প্লাস এল, নিশ্চয়ই বুঝতে পারছি এই দূরত্বটা এল হবে, কাজে আর প্লাস এল হোল স্কোয়ার। এখন যেটা বড় মান হবে, মান বসিয়ে অবশ্যই এখানে দেখো, এখানে ছোট কারণ এটা বড় হয়ে যাবে, দূরত্বটা কম, আর এখানে দূরত্বটা বেশি বলে এটার মান কমে আসবে, কারণ অন্যান্য সব মান ঠিক আছে, কাজে ই অবশ্যই বড় হবে, কাজে এখানে লব্ধি প্রাবল্য বা ইএম যেটা হবে সেটা হবে বড় থেকে ছোটটা বাদ, অর্থাৎ ইএম মাইনাস ইবি, এবং এর দিক কোন দিকে হবে, বড়টার দিকে, অর্থাৎ এই দিকে। তার মানে লব্ধি ভেক্টরের দিকটা যদি আমরা আঁকতে চাই তাহলে দেখাতে পারি সেটার দিক হবে এরকম, এই দিকে ইএম, এম বিন্দুর জন্য লব্ধি প্রাবল্যের মান আমরা এইভাবে পেয়ে গেলাম। একই ক্যালকুলেশন আমরা এই পাশেও করতে পারি, সেক্ষেত্রে দূরত্বকে যেভাবে বিবেচনা করলাম সেইভাবে করে আমরা বড় থেকে ছোটটা বাদ দিব, বড় থেকে ছোটটা বাদ দিয়ে যেটা আসবে সেটা আমরা এখানে বসিয়ে দিব, এবং প্রাবল্যের দিক হবে বড়টার দিকে অলওয়েজ, কারণ সেটা একই রেখায় থাকলে অলওয়েজ দুটো প্রাবল্যের দিক হবে পরস্পরের বিপরীত, মধ্যবর্তী কোণ হবে 180। এখন বিভবের রাশিমালায় আসি, প্রাবল্যের আলোচনা শেষ। তাহলে এর অক্ষের উপর কোনো বিন্দুতে ধরে নিই ওই একই বিন্দুতে আমাদের বিভবের রাশিমালা কত আসে, তাহলে আমরা বিন্দুটা একই বিবেচনা করছি, অর্থাৎ এখান থেকে ওই একই বিন্দু এম বিন্দুতে আমরা বিভব বিবেচনা করছি। বিভব স্কেলার রাশি, কাজে বিভবের যোগ বিয়োগ সরাসরি এখানে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সরাসরি সবগুলো যোগ, স্কেলার যোগ। কাজে এখানকার বিভব যদি ভিএম হয় তাহলে প্রথমে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি, ভিএম সমান হবে ভিএ প্লাস ভিবি, সহজ কথায়। এখন ভিএ এগুলো তো আর তীর চিহ্ন দেখানোর কিছু নেই, যেহেতু এটা স্কেলার রাশি, শুধু মান থাকবে। এখন ভি এর মান যখন বসাবো তখন সেটা কত হবে, 1/4 পাই এপসিলন নট, তাহলে এ চার্জ থেকে দূরত্ব কত, যেটা বললাম আর মাইনাস এল, এই দূরত্বটা হচ্ছে আর থেকে এল বাদ দিলে যা হয় সেটা আর মাইনাস এল, কাজে এটা দাঁড়াবে কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল, স্কোয়ার হবে না, বিভবের রাশিমালা সেরকমই, এবং সেটা প্লাস চার্জের জন্য এখানে প্লাস বসেছে, বি চার্জ হচ্ছে মাইনাস, কাজে 1/4 পাই এপসিলন নট, এখানে মাইনাস কিউ, অর্থাৎ বিভবের রাশিমালায় যখন আমরা বসাবো সেখানে মান আর দিক আলাদা বলে কিছু নেই, ওই কারণে বিভবের রাশিমালায় যখন চার্জের মান বসাবো চিহ্ন সহ বসাবো। আর এর আগে দেখলাম তীব্রতা রাশিমালায় যখন চার্জের মান বসাচ্ছি তখন চিহ্ন বসাইনি, কেননা শুধুমাত্র মান বিবেচনা করছি তখন, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, কাজে মান এবং দিককে আলাদা ক্যালকুলেশন করতে হয়। যখন মানের বিষয়টা আসবে তখন আমরা চার্জের চিহ্ন বিবেচনা করব না, কিউয়ের মান যখন বসাবো কিউয়ের মানই বসাবো, চিহ্ন বসাবো না। কিন্তু বিভবের সময় মনে রাখতে হবে, বিভব যেহেতু স্কেলার রাশি তার প্লাস মাইনাস নির্ধারণ হবে একমাত্র ওই চার্জের চিহ্ন দ্বারাই, এই কারণে চার্জের মান বসানোর সাথে সাথে তার চিহ্ন বসাতে হবে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, বিভবের যেখানে আমরা মেক করবো সেখানেই প্রযোজ্য। তাহলে এখানে দাঁড়াচ্ছে, তাহলে দূরত্বটা কত, বি বিন্দু থেকে দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে আর প্লাস এল, এইখানে মানগুলো বসিয়ে দিয়ে আমরা টোটাল ভি বের করতে পারবো, আইদার ডান সাইডে হোক অথবা বাম সাইডে, যে কোনো বিন্দুর জন্য অক্ষের উপর যদি হয় একই নিয়ম মেনে করতে হবে। এখন আসি আরেকটা প্রসঙ্গে, অক্ষের উপর যদি না থাকে, অক্ষের উপর না থাকলে আরেকটা স্পেশাল পয়েন্ট হতে পারে তাদের এই লম্ব সমদ্বিখণ্ডিকের উপর কোনো বিন্দু, সেটা উপরে হোক নিচে হোক কোনো একটা বিন্দু হতে পারে, অথবা যে কোনো আরবিট্রারি যে কোনো পয়েন্ট হতে পারে, যে কোনো পয়েন্ট হতে পারে অক্ষ ছাড়া। সেরকম একটা পয়েন্টের জন্য রাশিমালাগুলো আমরা জাস্ট একটু জেনে নেব, প্রমাণে যাব না, প্রমাণে এটা অনেক সময় নেবে এবং প্রমাণ যেহেতু তোমাদের আসে না, জাস্ট আমরা ধারণাটা নিব যে কিভাবে করতে হয় যদি সেটা অনেক অন্য যে কোনো বিন্দুতে হয়। তাহলে
আশেপাশের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব এবং প্রাবল্যের রাশিমালা আমরা দেখব। তো এখানে আসলে এইভাবে আমরা দ্বিপোলটাকে আঁকতে পারি এবং তার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এইটা। কাজে অন্য যে কোনো আমরা আরবিট্রারি পয়েন্ট নেই, ধরলাম সেটা আমাদের এই বিন্দু এখন এইটা। এই বিন্দুতে আমরা বিভবের মানও বের করতে চাই, প্রাবল্যের মানও বের করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ওই রেফারেন্স পয়েন্ট থেকে ওই বিন্দুটার দূরত্ব আর নির্ধারণ করে ফেলতে হবে। এটা হচ্ছে আর। আর আমরা জানি যে প্রাবল্যের দিক হচ্ছে ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, এই দিক হচ্ছে পি এর দিক। কাজেই পি এর দিকের সাথে আর এর দিকের একটি মধ্যবর্তী কোণ আমাদের লাগবে, থিটা। এখন আলাদা আলাদা ভাবে এই চার্জ থেকে দূরত্ব থাকবে, এই চার্জ থেকে দূরত্ব থাকবে। সাপোজ এটা হচ্ছে আর1 দূরত্ব, এটা হচ্ছে আর2 দূরত্ব। এখানেও চার্জের মান কিউ, এখানেও চার্জের মান কিউ, একটা নেগেটিভ একটা পজিটিভ। মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এল। কাজে এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল। এখন আমরা আশেপাশের যে কোনো বিন্দু হতে পারে এম, সেই বিন্দুর সাপেক্ষে আমরা এই মধ্যবিন্দু থেকে রেফারেন্স পয়েন্ট থেকে দূরত্ব প্রথমে বিবেচনা করব। দূরত্ব বিবেচনা করার পরে আমাদের দেখতে হবে পি এর দিক কোন দিকে। যদি নেগেটিভ চার্জ এ পাশে থাকতো, পজিটিভ চার্জ এ পাশে থাকতো, তাহলে পি এর দিক হতো এ পাশে এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেল নিতাম এইটা, মানে পি এবং ওই আর এর মধ্যবর্তী কোণ আমাদের অলওয়েজ বিবেচনা করতে হবে। কাজে আর এর দিকে দিকে পি এর দিকে দিকে মধ্যবর্তী কোণ থিটা, এইভাবে থিটাকে ধরতে হয়। এখন এইভাবে থিটা নির্ণয় করার পরে আমরা দেখাতে পারি যে দেখানো যায় যে এম বিন্দুতে যেটা আমরা পাবো ভি, সেখানে ভি এর মান হবে, এখানকার বিভবের মান যদি ভি হয় তাহলে ভি এর মান আমরা পাবো 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট। এরপরে যেটা থাকবে সেটা একটু জটিল রাশিমালা, অর্থাৎ কিউ ইন্টু 2l cos থিটা, নিচে থাকবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখানে থিটার মানটা কিভাবে হবে বলে দিলাম, আর এর মানটা কিভাবে হবে সেটাও বলে দিলাম, আর কিউ তো আছেই। এখানে কিউ ইন্টু 2l এটা কিন্তু পি হয়ে যায়। তাহলে এটাকে পরবর্তীতে আমরা দেখাতে পারি ডট ডট ডট, মানে ক্যালকুলেশনটা টোটালটা না আগে জাস্ট ফাইনাল ক্যালকুলেশনটা এইভাবে দেখাতে পারি যে সেটা আমাদের দাঁড়াবে যে 1/4 পাই এপসিলন নট পি cos থিটা বাই আর স্কোয়ার। এখানে একটা অবশ্যই এখান থেকে এখানে আসতে গেলে এখানে এল স্কোয়ার cos স্কোয়ার থিটাটাকে জিরোর কাছাকাছি বিবেচনা করা হবে। কখন? একটা শর্ত সাপেক্ষে, যখন এল, অর্থাৎ এল বলতে বোঝাচ্ছি যে এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, অর্থাৎ এই যে 12 পুরোটা দূরত্ব 12, যে কোনো অর্ধেক এল। এই এল এর মান যখন ওই আর এর চাইতে অনেক অনেক ছোট হয়, এল ইজ মাচ মাচ লেস দেন আর, এই কনসিডারেশনে আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণে আসতে পারি এবং এটা মনে রাখাই আমাদের জন্য যথেষ্ট হবে। এখন বিশেষ ক্ষেত্রে চলে যাই, যখন থিটা সমান 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি মানে সেটা কোথায় থাকবে? এই পয়েন্টটা চলে আসবে অক্ষের উপর কোনো একটা বিন্দুতে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। আমরা দেখবো যে সেখানে আমরা চলে যেতে পারছি। তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে যদি যায় তাহলে cos 0 এর মান কত হবে? cos 0 এর মান হয়ে যাবে 1। cos 0 এর মান যদি 1 হয় তাহলে আমরা সেই ভিটাকে লিখতে পারি এরকম 1/4 পাই এপসিলন নট কিউ বাই পি বাই আর স্কোয়ার। পি বাই আর স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে যখন অ্যাঙ্গেলের মান আমাদের কি হয়ে গেল 0, cos 0 এর মান 1, তাহলে এটা 1 হয়ে গেল, বাকিটা থাকলো। যখন থিটা সমান 90 ডিগ্রি হয়, cos 90 এর মান কত? cos 90 এর মান 0, কাজে এখানে ভি এর মান তখন কত হবে? পুরোটাই 0। তার মানে লম্ব সমদ্বিখণ্ডক যখন বিবেচনা করব তখন থিটার মানটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। আর যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে এর উপরে যে কোনো বিন্দুতে, লম্ব সমদ্বিখণ্ডের উপর যে কোনো বিন্দুতে আমার বিভবের মান 0 হবে। কেন 0 হবে একটু যদি বুঝে নেই, এইখান থেকে এটার দূরত্ব এই চার্টের দূরত্ব যা হবে এই চার্টের দূরত্ব তাই হবে। তাহলে একটার জন্য মাইনাস চার্জ আর একটা হলো প্লাস চার্জ, কাজে এখানকার বিভবের মান যা হবে এটাও মান তাই হবে, খালি একটা মাইনাস একটা প্লাস, যোগ করলে কত হবে? যোগ করলে টোটাল ফলাফল 0 হবে। কাজে লম্ব সমদ্বিখণ্ডের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিপলের সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে, উপরে হোক বা নিচে হোক, এখানে হোক এখানে হোক এখানে হোক বা মাঝখানে হোক বা নিচে, যেখানেই হোক, লম্ব সমদ্বিখণ্ডের উপর যে কোনো বিন্দুতে মোট তড়িৎ বিভবের মান 0 হবে। এখন আসি প্রাবল্যের রাশিমালায়।
প্রাবল্যটা কি হবে? তাহলে একইভাবে দেখানো যায় যে প্রাবল্য যখন বলবো তখন সেই মানটা আসবে E সমান 1/4πε0। এখানে p/r³ নিতে পারি, আর উপরে থাকবে √1 + 3 cos θ। এটাও দেখানো যায় যে যে কোনো বিন্দু, যেমন m বিন্দুর জন্য আমরা এই রাশিমালাটা পাচ্ছি p/r³, মানে এখানে দূরত্বের উপরে কিউবড হয়ে গেল p/r³, উপরে হচ্ছে √1 + 3 cos স্কয়ার θ হবে, এখানে একটা এই cos স্কয়ার θ হবে। তাহলে এখান থেকেও আমরা এই কনসিডারেশন আসতে পারি, অর্থাৎ এই মানটা নির্ধারিত হচ্ছে যখন, এটা এখানে লিখে ফেলি, L is much less than R, এটা যখন লিখে রাখলাম তখন আমরা এই কনসিডারেশন আসতে পারি। এখন এখান থেকে আবার বিশেষ সূত্র কি দেখানো যায় যে যখন থিটার মান 0 ডিগ্রি তখন আমরা E সমান কি লিখতে পারি, 1/4πε0। এইখানে এই টোটাল মানটা 2 হয়ে যাবে, অর্থাৎ 2p/r³। কেন? কারণ দেখো থিটার মান 0 হলে cos 0 এর মান 1, তাহলে 3 আর 1 4, 4 এর রুট করলে 2, কাজে 2p/r³ পেয়ে গেলাম। যখন থিটার মান 90 ডিগ্রি, p কে কিন্তু ভাঙানো যায়, p মানে হচ্ছে p সমান 12q, কাজে এটা এখানে সংক্ষিপ্তভাবে নিয়ে আসছে p সমান 12q। আচ্ছা, e সমান কি দাঁড়াচ্ছে এক্ষেত্রে, যখন 90 ডিগ্রি হবে তাহলে এটার মান কত হয়ে যাচ্ছে, 0। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে √1 1ই থাকবে, অর্থাৎ আমাদের আসবে 1/4πε0, টোটালটার মান 0 হয়ে গেল p/r³। এই দাঁড়াচ্ছে আমাদের তড়িৎ দ্বিপল এবং আশেপাশের কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। আমরা এটা মনে রাখবো এবং এখান থেকে অক্ষের জন্য যেটা পাওয়া যায় সেটাই আমরা এখান থেকে দিব। আমরা তাহলে পরীক্ষার জন্য যেভাবে একটা সাজেশন থাকবে সেটা বলে দিই। পরীক্ষায় যদি অক্ষের উপর কোনো বিন্দু বলে তাহলে সরাসরি এরকম সূত্র ইউজ না করাই ভালো, যেটা আমি করে দেখালাম আগে, আলাদা আলাদা করে EA EB বের করে যোগ বা বিয়োগ সেইভাবেই করতে হবে, সেটা বিভবের ক্ষেত্রে হোক বা প্রাবল্যের ক্ষেত্রে হোক, যদি অক্ষের উপর কোনো বিন্দুতে হয়, ডানে অথবা বামে। আর যদি এরকম যে কোনো আর্বিট্রারি পয়েন্ট দিয়ে দেয়, অক্ষের বাইরের কোনো বিন্দু দিয়ে দেয়, হতে পারে সেটা লম্ব দ্বিখণ্ড সমদ্বিখণ্ডের উপর, যেখানে হোক না কেন, তখন আমরা এই সূত্রগুলো ইউজ করব। তাহলে ক্যালকুলেশন সহজ হবে, সময় কম লাগবে। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি তড়িৎ প্রাবল্যের আলোচনা, তড়িৎ বিভবের আলোচনা, দ্বিপল সম্পর্কিত এবং গোলক সম্পর্কিত। আগামী ক্লাসে আমরা তড়িৎ ধারকত্ব এবং তড়িৎ ধারক নিয়ে আলোচনা করব। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।